তারপর হ্যাঁ আপনি হ্যাঁ ওখান থেকে একটি বাসে উঠলেন, তারপরে 1-1.5 ঘন্টা বাসে থেকে আপনি চলে গেলেন সেই শিনকারা নাকি একটা নাম বললেন, সরি আমার শিনকানসেন, প্রোনাউন্সিয়েশন ভুল এখানকার হতো। বুলেট ট্রেন। সিনকানসেন। হ্যাঁ হ্যাঁ তো শিনকানসেন এখানে শিনকানসেনে খুব গেলেন, পপুলার। ওইখানে গিয়ে হাউমাউ করে বোঝানোর চেষ্টা করলেন যে ভাই রে আমার তাড়াতাড়ি টোকিওতে নিয়ে যা, বড় বিপদে আছে, এই মাত্র আমি আইছি। তো ওরা অনেকে রাইট বুঝে রাইট। না, ইন্টারপ্রিটার ডেকে টুকে নিয়েছে, একটা হুলস্থুল ঘটনা ঘটাইছেন ওইখানে, তারপরে আপনারে বুঝছে কোনো না কোনো ভাবে আপনি বুঝাইছেন তাদেরকে যে আমি টোকিও যাব। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তারপরে আপনি ধীরে ধীরে সেই সিনকারাতে উঠে দিচ্ছে নাকি? শিনকানসেনে আমি উঠলাম, শিডিউল টাইম সিনকানসেন। দিছে, শিডিউল তো টাইম দিছে আমি। সিনকানসেনে উঠলেন, তারপরে 2-3 ঘন্টার ভিতরে আপনি টোকিওতে চলে আসলেন। হ্যাঁ হ্যাঁ আমি 3 ঘন্টা 20 মিনিটের টোকিও মধ্যে এই টোকিও স্টেশনে চলে আসছি। তো টোকিওতে আসার পর আপনাকে কোনো ফ্রেন্ড ওখান থেকে রিসিভ করে নিয়ে গেল, তারপরে আপনি কি রাইট করলেন টোকিওতে রাইট আসার রাইট, পরে? ওখান থেকে ওরা আসলো, ওদের সাথে দেখা হলো, ওখানে তো স্টেশন অনেক বড়, তো হুম হুম। অনেক কিছু মিল ঝিল করে আর কি আমি এই জায়গায় আছি ছবি টবি দিলাম। পরে সবাই আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা। বললো যে তুমি ওই জায়গাতেই দাঁড়াও, আমরা আসতেছি। এভাবে আর কি সবার সাথে একটা মিট হলো, একটা দেখা জিনিস হলো। কিন্তু শিক্ষণীয়, সেটা হলো আপনি কিন্তু জাপানে পৌঁছানোর পর এই যে যে 8-10-20 ঘন্টার কথা আমাকে বলছেন, সেখানে কিন্তু আপনি জাপানের কোনো সিম কার্ড নেনই নি, প্রয়োজন হয়নি, যেহেতু আপনি ইন্টারনেট না, ছিল, তার ফলে আপনি ওই ফেসবুক মেসেঞ্জার বা মজার হোয়াটসঅ্যাপ বা ব্যাপার অন্য কোনো। হচ্ছে আমি হ্যাঁ। এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে বাসে উঠছি, হুম। বাস থেকে আমার ফ্যামিলির সাথে আমি ভিডিও কলে কথা বলছি, এবং খুব হাই স্পিড ইন্টারনেট ওয়াও। প্রোভাইড করছে বাসে। সিম আমি কার্ডের কোনো যতক্ষণ প্রয়োজন গেছি হয়, ইন্টারনেটে সবকিছু হচ্ছে, কোনো হ্যাঁ। সিম কার্ডের প্রয়োজন হয়নি। হ্যাঁ হ্যাঁ, এখানে সিম কার্ড তারপরে কি নেওয়াটা আপনাকে, খুবই টাফ ব্যাপার, খুবই হ্যাঁ, টাফ। তো টোকিও থেকে তো আপনার দোস্ত আপনাকে কি বাড়িতে নিয়ে গেল? হ্যাঁ আসলে বাড়ি বলা চলে ওটাকে। আচ্ছা না, ওরা যেখানে আমরা তো থাকে যারা সেখানে নিয়ে বিদেশে গেল এবং ব্যাচেলররা থাকে, ব্যাচেলররা হুম যেখানে হুম থাকে ওই 2-3 জন শেয়ার করে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হুম মন্দ হুম কিছু না। হুম হুম। তো আচ্ছা ঠিক আছে, তো সেখানে আপনি গেলেন, তো যাওয়ার পর তো আপনি তো ঘুরলেন ফিরলেন, তো প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আমাদেরকে 2-1 মিনিটে বলেন। তো আমরা আরেকটু আচ্ছা আচ্ছা। দ্রুত মুভ করি, কারণ অনেকে অনেক কিছু জানতে চাচ্ছে, অসংখ্য কমেন্ট পড়েছে এখানে, কিন্তু আমার এই সেলফোন স্ক্রিন ছোট থাকার কারণে ওখানে আমার পড়া সম্ভব হয় না। তো এই দায়িত্বটা আমি আরেকজনকে দিয়েছি, তো সে মনে হয় এই কোশ্চেন গুলো দেখতেছে। তো কিছুক্ষণ পরে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। তো রাফিউল ভাই বলেন, আপনার প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলেন, জাপান আর এই বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য, পরিবেশ হ্যাঁ প্রকৃতি হ্যাঁ রাস্তাঘাট মানুষজন এটা তো সবকিছু। আসলেই কেমন আপনার আমার ফিলিংসটা মনে কেমন হয়, হলো পরের দিন? যারা জাপানে আসে নাই তারাও মনে হুম হয় হুম। তারাও মনে হয় জানে যে তারাও মনে হয় জানে যে জাপান বাংলাদেশের থেকে অনেক উন্নত এবং হুম অনেক হুম। সুন্দর। আসলে এই বিষয়টা তো আর আমি জানতাম না, আসার পরে আর কি আমি ফিল মুগ্ধ করলাম হয়ে দেখলেন জিনিসটা। কি দেশ, হ্যাঁ। হ্যাঁ মুগ্ধ হয়ে যেমন দেখলাম। ঢাকা শহরে যখন আপনি হাঁটাচলা করবেন, রাস্তার পাশে ড্রেন থাকে, যেটা কল্পনা করা যায় না জাপানে। রাইট রাস্তার পাশে রাইট। ড্রেন এখনো আছে বাংলাদেশে। তারপরে ধুলাবালির তো ব্যাপারটা আছেই, তো এখানে হ্যাঁ 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 ধুলাবালি নাই, যানজট আছে কিন্তু হইচই নাই। মানুষ রাইট হাজার রাইট। হাজার আছে কিন্তু কোলাহল নাই। কিন্তু নাই। বাংলাদেশের 10 জন মানুষ হইলে যেমন কোলাহল, কাউ মাউ চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। রাইট রাইট একবার রাইট রাস্তায় রাইট। বের হইলে মানে কানে হাত দিয়ে রাখতে হয়, মানে এত শব্দ আসে চতুর্দিক থেকে। তেমনটা সেখানে হয়নি। তো যাই হোক, এখানে আপনি তো বাজানোটাও। ওখানে কেউ বাংলাদেশি খাবার টাবার সবই পাওয়া যায়, যেহেতু আপনার বন্ধুরা এখানে উঠছেন, তো তারা নিশ্চয়ই জানে যে বাংলাদেশি যে ক্যাশ এন্ড ক্যারি যারা আছে, দোকানপাট আছে, সেখান থেকে খাবার টাবার এনে তারা নিশ্চয়ই রান্না বান্না করে খায়। তো তার মানে আপনার জাপানি কোনো কিছু খেতে হয়নি, হোটেল টোটেলে গিয়ে সব বাংলাদেশি পরিবেশে আপনি ছিলেন প্রথম 2-4-5 দিন, রাইট? রাইট রাইট রাইট। আসলে আচ্ছা, তো এখানে তারপর সব 15 দিন জায়গাতে পর তো আপনার, বাঙালি খাবার বা বাঙালি কোনো কিছু পাওয়া সম্ভব না। ওই কিছু কিছু জায়গা আছে যেখানে বাঙালি ভাইদেরই কিছু দোকান রাইট, টোকান আছে, লিমিটেশন আছে। জাস্ট এবার একটা ওখানেই জিনিসে, শুধুমাত্র পাওয়া হ্যাঁ, যায়। হুম, এবার একটা পয়েন্ট আমি আপনাকে নিয়ে আসবো, যে প্রশ্নটা এখন এই মুহূর্তে 1000 লোক ভাবছে ভিডিওটা দেখার সময়, সেটা হলো জর্জ ভাই আগে বাড়েন না কেন মিয়া? আরে মিয়া কি পেঁচাল পাঠাচ্ছেন, ওই মিয়া কি খাইছে না খাইছে, কেমনে গেছে, ওগুলো আমরা দেখুন না, ওগুলো হইব না। একটা ব্যবস্থা হইব, আপনি আগে বাড়েন, আচ্ছা ওনাকে আচ্ছা। জিজ্ঞেস করেন যে এবার আপনি 15 দিন পর তো মানে এখন আমি পার্সোনাল জায়গাতে ঢুকছি, কিন্তু এটা গোপনীয়তা কিছুই নাই, ঠিক আছে, এটা আমরা সবাই ভাই ভাই বাংলাদেশ থেকে যারা দেখছি। তো এখন তো আপনার 15 দিন পর আপনার ভিসাটা তো ইনভ্যালিড হয়ে গেছে, আপনি ওভারস্টে হয়ে গেছেন, স্বাভাবিকভাবে হবেনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওভারস্টে হওয়ার পর আপনার ভয় লাগলো না প্রথম দিন, যে 15 দিনের জায়গায় যখন 16 দিন হয়ে গেল, তো আজকে আপনি ওভারস্টে হয়ে গেলেন, তো আপনি সেই দিনের ফিলিংসটা বলেন, প্রথম দিনের আপনার অনুভূতিটা কি? আজকে তো আপনি তো মানে ইলিগেল হয়ে গেলেন, আসলে এটা জর্জ ভাই ফিলিংসটা কি আপনার বিষয়টা বলুন? বিষয়টা ওইরকম আমার ক্ষেত্রে হয়নি। আসলে আমি এটা সম্বন্ধে হুম জানিও হুম। না যে হুম হুম। ভিসা ভ্যালিড হয়ে যাওয়ার পরে আমি জাপানে আসছি, ওইরকম না। আমি জাপানে আসছি আসলেই মূলত ওই সময় ঘোরার মতনই, কারণ ফিলিংসটা ওইরকমই ছিল। হুম হুম। তো আমি ঘুরছি 2 4 5 10 দিন ঘুরছি, অনেকের সাথে কথা বলছি, অনেকের কাছে শুনছি
কে কিরকম ইনকাম করতেছে, কেমন আছে, কি সমাচার, সবকিছু বলার পরে সবাই বলতেছে এখানে তো এভাবেই থাকা যায়, এই সেই অনেক কিছু শোনার পরে অনেক তো আমি বাংলাদেশি আছে এখানে, হ্যাঁ। হ্যাঁ 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 এখানে তো আপনিও মানে আপনার ভিসা শেষ হওয়ার আগেই আপনাকে ওদের ইমিগ্রেশন থেকে অ্যাপ্লাই করতে হবে। ওদের একটা ফর্ম আছে যেটা এক্সটেনশনের জন্য কিছু একটা হ্যাঁ 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 পলিটিক্যাল এক্সটেনশনের অ্যাজাইলাম জন্য। বা এবার আশ্রয়ের এটা জন্য, আমরা হ্যাঁ সেই হ্যাঁ প্রসঙ্গে আসি, এবার আমরা সেই প্রসঙ্গে আসি যেটা আমার দর্শকরা জানতে চাইবে আপনার কাছে, সেটা হলো আপনি তো 15 দিনের ভিসা নিয়ে আসলেন, তো 15 হুম, দিন তো ঘুরতে ফিরতে শেষ, তো এখন নিয়মটা কি এই 15 দিনের ভিতরে যদি আপনি এখন চিন্তা করেন যে আমি জাপান অনেক ভালো লাগছে, বা কোনো কারণে আপনার পার্সোনাল অনেক ইস্যু থাকতে পারে, বাংলাদেশে রাইট, আপনার বিপদ আপদ থাকতে পারে, আপনার লাইফ হুম থ্রেট হুম থাকতে পারে, আপনার পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, হুম আপনার হুম হুম, রিলিজিয়াস ইস্যু থাকতে পারে, এগুলোকে আমরা রিফিউজি বলি, পলিটিক্যাল অ্যাজাইলাম বলি, কিছু একটা বলি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমরা হুম হুম, বাংলাদেশিরা বিভিন্ন দেশে গিয়ে এই অপরচুনিটি গুলো নেই, এবং এটা হলো ইন্টারন্যাশনাল ল, মানে এগুলো সব আপনার ইউনাইটেড নেশনস এর লই আছে, এগুলো রিফিউজি লতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এগুলো স্পষ্ট করা আছে, এবং ইউনাইটেড নেশনস এর অধীনে যে 170টা 180টা দেশ আছে সবাই এগুলো মেনে চলতে বাধ্য, সবাই সেটা হুম করে হুম, থাকে। হ্যাঁ হ্যাঁ। তো এখন ব্যাপারটা আসেন আর কি, তো 15 দিন পর তো মনে করেন আপনার ভিসাটা এক্সটেন্ড মানে ওভারস্টে হয়ে গেলেন আপনি, তো আপনি বলতে যাচ্ছেন যে 15 ব্যাপারটা এত দিনের স্বাভাবিক এবং আগেই আমার ভিসা ছিল আপনার ধরেন 15 তারিখ পর্যন্ত, আমি 13 তারিখেই ইমিগ্রেশন যে 2 দিন বলছি আগে, যে তো হ্যাঁ হ্যাঁ 2 দিন আগে ফর্মটা আপনি কি চাই ওখানে আমি। গিয়ে আপনার টোকিওর যে ইমিগ্রেশন অফিসের নামটা কি বলেন, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ এদের ভাষায় এটা কি নিউ ক্যান বলে, জাস্ট এটা হচ্ছে নিউক্যান, সিনাগাওয়াতে। আচ্ছা এটি হ্যাঁ আচ্ছা যাই হোক, এই নিউক্যান শব্দটাও আমরা জানতে পারলাম এখানে, তো নিউক্যানে গেলেন, তো নিউক্যানে যাওয়ার পর ওইখানে তো কি আপনি তো এখনো 2 দিনের ভিসা আছে, তো যার পর আপনি কি করলেন সেই ঘটনাটা আমাদেরকে সংক্ষেপে বলেন, এইটা হলো ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর এভরিবডি, বলেন। না ওদেরকে আসলে আপনার দোস্ত তো ওরা আপনাকে খুব আপনার দোস্ত তো ওরা আপনাকে খুব সেখানে নিয়ে গেল, অফিস পর্যন্ত নিয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওখানে ওরা খুবই তারপর হেল্পফুল। জাস্ট হুম ওদের কাছে যে বলতে মানে বলাটাই আর কি কাজ, যে আমি আসছি, আমি ফর্ম চাই আর কি। তো ওরা হুম ফর্ম দিবে এবং বুঝায় টুঝায় দিবে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, এটাও বলে দিবে, তারপরে ওরা আবার আচ্ছা, যে ফর্মটা রিচেক করবে। নিয়েছিলেন ফর্মটার নাম আমাদেরকে একটুখানি বলেন। এটা আপনার ওই দেশের জন্য ইমিগ্রেশনে ভিসা এক্সটেনশন বলে আর কি, ভিসার ক্যাটাগরি মানে বাড়ানোর জন্য আর কি, এরকমের একটা ভিসার প্রথমে আবেদন আচ্ছা, এখানে করতে হয়। দুইটা ব্যাপার আছে, একটা হলো ডাইরেক্ট আপনি পলিটিক্যাল বা রিফিউজি অ্যাজাইলাম কেস করছেন, রিপোর্ট করছেন, অন্যটা হতে পারে আপনার যে ভিজিট আসলে ভিসা এসেছেন 15 এখানে দিনে সেটাকে হ্যাঁ এক্সটেনশন হ্যাঁ করছেন, অ্যাকচুয়ালি আপনি কোনটা করেছিলেন? কিন্তু আপনাকে হ্যাঁ বলেন। এখানে আপনাকে এখানে এক্সটেনশনই ওখানে দিবে, বাট ওই এক্সটেনশন ফর্মের মধ্যে আপনার একটা থাকবে, রেসিডেন্স পারমিটের একটা জায়গা থাকবে যে আপনি কি পারপাসে এখানে রেসিডেন্স বা এক্সটেনশন করতে চাচ্ছেন, ওই অপশনে ও আপনাকে আচ্ছা রিফিউজি আচ্ছা, লিখে দিতে হবে, জাস্ট ও এতটুকুই, আচ্ছা বুঝতে এছাড়া পারলাম, মানে ফর্ম ফর্মটা ওইভাবে একই এক্সটেন্ড। এখন। আচ্ছা আচ্ছা, হুম এখন হুম এটা সবার কাছে আমাদের জায়গা। ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যে সেই ইমিগ্রেশন অফিস পর্যন্ত গিয়েছেন, সেখানে কি কোনো লয়ারের হেল্প প্রয়োজন হয়েছে, লয়ার বা অ্যাটর্নি, সলিসিটর, এই ধরনের এইটা কারো আমি প্রয়োজন অনেকের হয়েছিল? কাছেই শুনছি যে ভাই হুম অমুকে হুম করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, আসলে আমার ক্ষেত্রে ওরকম কিছুই লাগেনি। এবং আমি সবাইকে বলতে চাই যে এই ভুল ধারণাটা কখনোই নিয়েন না। আমি বাংলাদেশে থেকে আসার আগে রাফিন ব্লগ নামে একটা ভাইয়ের কথা শুনছিলাম, আমার ফ্রেন্ড, এখনো ওর সাথে আমার রিলেশন আছে, আপনিও জানেন। ও রাফিন হুম ভাইয়ের হুম কাছ থেকে অনেক তথ্য আমি পাইছি ওই সময়, যে আসলে এইভাবে হুম হুম। এইভাবে 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 করতে হয়। তো অনেকের মুখে আমি শুনছি যারা আসছে আগে, তারা ভাই টাকা হুম দিয়ে হুম। এটা করছি সেটা করছি। তো আমাদের ক্ষেত্রে ওইটা হয় নাই, কারণ আমি তথ্যগুলো আগেই জানতাম। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে আসবো, তো তারপরে তো আপনি এই করলেন, তো ফর্ম টর্ম ফিল আপ করতে মোট কত পৃষ্ঠার ফর্মটা ছিল আপনার মনে আছে এখনো? উম হ্যাঁ মনে 10, 12, পড়ে আর 15, কি, 20 পৃষ্ঠা প্রায় এরকম কিছু প্রায় বিশাল ফর্ম তো থাকার 8 কথা। পৃষ্ঠার মতন মেবি। হ্যাঁ হ্যাঁ আমার মানে আচ্ছা 8 পৃষ্ঠা, 12টা পৃষ্ঠা থাকে আর কি, 12টা। আচ্ছা, তো এরকম আর কি, তো যাই হোক, আমি আপনি এখন ফর্মে কি লিখেছিলেন এগুলো এখান থেকে আপনার ব্যক্তিগত ব্যাপার, এগুলোতে আমি আর যাবো না, তবে যারা ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তো এক একজনের হিস্ট্রি, এক একজনের ইন্টেনশন, এক একজনের প্ল্যান স্ট্র্যাটেজি বা প্রবলেম, বিপদ আপদ ভালো রাইট মন্দ, এক একজনের এক এক রকম, তারা সেটাকে ডিজাইন করবে। তো সেখানে রাইট নিশ্চয়ই অপশন রাইট। রয়েছে আপনার হিস্ট্রিটা লেখার জন্য, আপনার হিস্ট্রি তো তার সাথে মিলবে না, তার হিস্ট্রি আবার আপনার সাথে মিলবে না, কার কোন প্রবলেম হয়েছে তা তো যায় না, কিন্তু তারা এখানে রাজনৈতিক আশ্রয় চায় বা কিছু একটা শেল্টার চায়, কোন একটা হ্যাঁ হ্যাঁ ওই রকমই কিছু। ইসে আর কি। তো করার পর আপনাকে কি করলো, তো সেদিন তারপরে কি ঘটলো, আপনাকে কি আসলে কি কি ওখানে কি ওই বললো? দিন আসলে কিছুই করার থাকে না, ওই দিন জাস্ট শুধু অ্যাপ্লিকেশনটা করাই যায়, এর বেশি আর কিছুই করা যায় না। ওই তো অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা ফিল করলে আপ ওরা করলেন আপনি, 1-2 ওরা ঘন্টা একটা সময় স্লিপ লাগলো, দিয়ে দেয়। আপনি হ্যাঁ হ্যাঁ জমা দিলেন, জমা দেওয়ার পর একটা স্লিপ দিলেন, আপনার পাসপোর্টটা কি করলো?
আমার পাসপোর্টটাও কিছু করলো না, আমাকেও কিছু করলো না, জাস্ট শুধু ওরা একটা স্লিপ দিয়ে দিল আর কি, পাসপোর্টের মধ্যে একটা স্লিপ লাগায় দিল। আপনার পাসপোর্টে দিয়ে দিয়েছে, মানে পাসপোর্টে ফেরত দিয়ে দিয়েছে আপনাকে, আচ্ছা স্লিপ সহ। তারপরে বললো কতদিন পর যাওয়ার জন্য? আমাকে বলছে যে আমরা প্রথমে একটা চিঠি পাঠাবো, এই দেশের ভাষায় যেটাকে বলে মানে হাগাকি, ওরা একটা চিঠি পাঠাবে এরকম কিছু। সো ওই চিঠিটা আমার বাসায় আসবে, আমি যে অ্যাড্রেসে থাকি ওইখানে আসলে ওই চিঠিটা নিয়ে ওদের কাছে যেতে হবে, ওদের কাছে গেলে ওরা সেই চিঠিটা আসতে কতদিন সময় লেগেছিল আপনার এখানে? আমার ফার্স্ট চিঠি আসতে সময় লাগছে 14 দিনের মতো। 14 দিন, আচ্ছা। তো তার মানে আপনি জাপানে আসছেন প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো 14 দিনের ওই চিঠিতে কি লেখা ছিল যদি একটু সংক্ষেপে বলেন, কি বলছিল আপনাকে? 14 দিনের ওই চিঠিতে আসলে তেমন কিছুই লেখা থাকে না, জাস্ট আমার বাসার অ্যাড্রেসটা লেখা থাকে এবং দেওয়া থাকে যে এই কয় দিনের মধ্যে আপনাকে ইমিগ্রেশনে আসতে হবে, এই কয়টা থেকে এই কয়টা এত নাম্বার রুমে আসতে হবে। সো এখানে সেটা কতদিন পর ডেট দিছে আপনাকে? চিঠি পাওয়ার কয়দিনের পর? 2 সপ্তাহ, 1 মাস? 6 দিন। চিঠি পাওয়ার পরে 6 দিন। 6 দিনের ভিতরে আপনাকে ইমিগ্রেশন অফিসের ওই রুমে যেতে হবে। তো আপনি তো 6 দিন পর গিয়েছিলেন ওই রুমে, রাইট? আমি 6 দিন ওয়েট করিনি, আমি একদিন পরেই চলে গেছি, যেহেতু আমার হাতে সময় ছিল। আমি ওখানে যাওয়ার পরে ওরা আর কি ওদের ফর্মালিটিস অনুযায়ী আমার পাসপোর্টের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পাসপোর্টে আসলে ইন্টারভিউ তেমন কিছুই নেই, বিষয়গুলো ওদের খুবই সহজ আর কি। আমি যাওয়ার পরে ওরা আমাকে সিরিয়াল দিল যে হ্যাঁ আপনি ওয়েট করেন, এত নাম্বার আসলে আপনি যাবেন। তো আমি যাওয়ার পরে আমাকে আর কি ওরা জাস্ট আমার যে হাগাগিটা আছে এটা জমা নিল, এবং জমা নেওয়ার পরে ওরা আমার পাসপোর্টটা নিল একই সাথে, বললো যে আবার বসেন। বসলাম, কিছুক্ষণ পরে আবার ডাকলো, গেলাম, দেখি আমার পাসপোর্টের মধ্যে একটা ছোট্ট স্টিকার লাগিয়ে দিয়েছে যেটার মধ্যে দেওয়া আছে 2 মাসের একটা ভ্যালিড এক্সটেনশন, মানে আপনার কেস পেন্ডিং, বাট 2 মাসের জন্য আপনি এখনো ভ্যালিড আছেন, ধরপাকড় হবে না, বিষয়টা হলো এরকম। সহজ ভাবে বললে আর কি। তো তারপরে কি, তো এই এখন এর পরবর্তী স্টেপ গুলো কি কি? এবং আপনাকে আরেকটা প্রশ্ন করেন, সেটা হলো আপনি যে আপনাকে আরেকটা প্রশ্ন করেন, সেটা হলো আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন আপনি রিফিউজি বা ইসের জন্য, অ্যাজাইলামের জন্য, তো ওটার জন্য কি আপনাকে কি করতে হয়েছে? কোনো পয়সা নিয়েছে ওই ইমিগ্রেশন অফিস জাপানের টোকিওতে? না না না, কোনো ফি লাগে? একদম প্রয়োজন হয়নি, না না, একদম ফ্রি, এটা একদমই ফ্রি। জাস্ট আমি যা বললাম ঠিক এইভাবেই, আমি যে কেউ আসবে এবং যাবে, যাওয়ার পরে সে বলবে, তারাই ফর্ম দিবে, তারাই বুঝাই দিবে সবকিছু। আপনি কিছু না বুঝলে ওরা বুঝাই দেওয়ার জন্য অসংখ্য কর্মী ওখানে আছে যারা আপনাকে বুঝাই দিবে, শুধু বুঝাই দিবে। তো আপনার কথা শুনে যে আমি আপনার সাথে যে 41 মিনিটের কথা বলছি, 41 মিনিটে বারবার আমার কাছে একটাই মনে হচ্ছিল, এবং আপনি যেভাবে এমন খুব সাবলীল এবং সিম্পল এন্ড সিম্পলি ওয়েতে আপনি যেভাবে এক্সপ্লেইন করছেন সবকিছু, আমার কাছে বিষয়টা এমন মনে হচ্ছে আপনি যে ভিসাটা নিয়ে আসলেন, এই ভিসাটাও আপনি বারবার বলছিলেন যে এটা খুব ইজি, আমার জন্য তো খুব একটা সমস্যা নেই, আমি এই করছি, কোনো দালালের যায়নি, কোনো এজেন্টের কাছে যায়নি, কোনো খপ্পরে পাড়া দিন, আমি নিজেটা নিজেই করেছি, যা আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, বাট কোনো রকম ফ্রডুলেন্ট এগুলো আমি করিনি, যা আছে তাই অ্যাজ ইট ইজ। আচ্ছা, এই গেলে এটা। তারপরে ঢাকা থেকে আসলেন ওসাকা থেকে আসলেন টোকিও থেকে আসার পর 2-4 দিন পর গেলেন আপনি ইমিগ্রেশন অফিসে, সেখানে গিয়ে সবাই বলছেন যে সেখানে কোনো টাকা পয়সা খরচ হয়নি, সবাই খুব হেল্পফুল ছিল। তো এই চ্যাপ্টারটা আমরা পার হইলাম। তারপরে 3-4 দিন পর আপনাকে একটা লেটার পাঠালো, সেই লেটার নিয়ে তারপরের দিন আপনি সেখানে গেলেন। তো সেই সেকেন্ড ইন্টারভিউতে সময় আপনার পাসপোর্টে তারা সেই স্টিকারটা লাগিয়ে দিল 2 মাসের এক্সটেনশন সহ। হ্যাঁ হ্যাঁ। তো এখন তারপরের স্টেপ কি? আমি তো জানি আসলে বিষয়টা হচ্ছে যে ওই সময়ও আমি জানতাম না যে আমাকে কয়দিন তারা ওয়েট করাবে, কয়দিন কি করবে, ওই সময় আসলে আমি কিছুই জানি না। আমি জানি যে তখন জাপানে আমি থাকার মতন একটা পারমিশন হইলো, মানে সবই আমি হয়ে গেলাম, মানে জাপানে থাকার পারমিশন পাইলাম, মানে আমি জাপানে এখন তো আসিয়ান সবই হয়তো করতে পারবো। তো বিড়ম্বনাটা শুরু হয়েছে এরপরে আমি অনেক বিড়ম্বনাতেই পড়ছি বলা চলে, কারণ আমি আসার পরে সবই ভিসা পাইলাম। হ্যাঁ, ওই যে স্টিকারটা দিল, ওই স্টিকারটা দিয়ে তো আপনাকে ওয়ার্ক পারমিট মানে না, ওই ধরনের কিছু না, আমি আপনি আসলে এটা জানতামই না, আমি এটা সম্বন্ধে জানতামই না। আমি জানি যে আসছি, ভিসা হয়েছে, মানে এখন তো সবই সম্ভব হয়তোবা। আসার পরে আমার ফ্রেন্ড বা যারা আশেপাশে কাজ কর্ম করতেছে ওদের সাথে কথা বলার পরে ওরা বললো যে না, এখন যেটা হয়েছে আসলে এটাতে তুমি কাজকর্ম কিছু করতে পারবা না, এরকম মানে তোমাকে শুধু মানে তাদের সাথে মানে পরবর্তীতে আবার যোগাযোগ হাজিরা দিয়ে যেতে হবে প্রতি মাসে একবার, 2 মাসে, 4 মাসে, এটা সব দেশে কম বেশি সিস্টেম। এই 2 মাস শেষ হইলে আবার যাইতে হবে, এই আর কি, এইভাবেই ওদের প্রক্রিয়া চলবে। তো এখন আমি কিছুদিন যাই, কিছু তথ্য জানি অনেকের কাছে যারা আসলে ভুক্তভোগী বা যারা আগে আসছে, তারা কাজ করতেছে তাদের কাছে।
এরকম শুনতে শুনতে আর কি শুনলাম লাস্ট পর্যন্ত যে এখানে প্রায় 8 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। তারা একবার 2 মাস দিবে, তারপরে আবার 3 মাসের ভিসা এক্সটেনশন করে দিবে, তারপরে আবার 3 মাসের ভিসা এক্সটেনশন করে দিবে। দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আমি এখানে কাজ করার পারমিশন চাই বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চাই। দেন তারা আবেদনটা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে কাজ করার পারমিশন দিবে। তখন থেকে আপনার ইনকামটা শুরু হবে মূলত। রাইট। তো এখন যে আপনি তো ওই তারপর তো আপনি লুকে টুকে কাজটা এমনি করতে পারবেন, যেহেতু ওখানে আপনি আছেন, ক্যাশ টাকায় কাজ তো এটা নানান জায়গায় টুকটাক কিছু এটা একটা করতে এটা পারবেন, আমিও এটা বলার শুনছি আর অপেক্ষা কি রাখেন। এরকম করা যায়। তা হ্যাঁ আপনি করেছিলেন তো? না, আমি ওই রকম ভাবে করতে পারিনি, কারণ আমার তো ওরকম কাজের সুযোগই সুযোগ হয়নি। ছিল না আশেপাশে ওখানে। না না, ওরকম তো যাই সুযোগ হোক, ছিল তো না। সামারিতে মোটামুটি এতটুকু বুঝছি আপনার সাথে, যে সেটা হলো যে আপনি যে ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন করলেন, তারপরে তো এইবার প্রথম তো 6 দিন, তারপরে 28 দিন, তারপরে 2 মাস, 3 মাস এভাবে আসা যাওয়ার ভিতরে হ্যাঁ থাকবেন। হ্যাঁ হ্যাঁ এবং আপনি যেহেতু এখনো একেবারে লেটেস্ট, আপনি মাত্র বোধহয় 2-4 মাস হয় জাপানে এসেছেন, রাইট? রাইট এরকম রাইট। নাকি? হ্যাঁ তো হ্যাঁ এখন একেবারে লেটেস্ট। তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন, লাইভ ভিডিওটা দেখে একটা চমৎকার ব্যাপার হলো, আপনারা যা কিছু শুনছেন এই রাফিউলের কাছ থেকে, এটা একেবারে লেটেস্ট, মাত্র 2-4 মাস আগের ঘটনা। এক্স্যাক্টলি জাপানে এই মুহূর্তে কি কি হচ্ছে, এবং জাপানের এমবিসি বাংলাদেশে যেটা রয়েছে, হাই কমিশন এমবিসি, এক্স্যাক্টলি কিভাবে কি করে সেগুলো সে আপনাদেরকে বলে দিচ্ছে। তো এই আর কি। তো আপনিও বোধহয় ওভাবে হ্যাং হয়ে থাকবেন আর কি, যে 2-4 মাস, 6 মাস, 8 মাস, হয়তো 1 বছরও লাগতে পারে। এটাই তারপর হয়তো হুম হুম আপনার কেসের ব্যাপারে একটা ডিসিশন আসবে যে এখানে টেম্পোরারি, যেটাকে টিআর বলে, যে টেম্পোরারি রেসিডেন্ট দেওয়া যায় কি না। তো টেম্পোরারি রেসিডেন্ট দেওয়া ইয়েস। পাওয়ার একটা দীর্ঘ সময় পর আপনি যাবেন হলো পার্মানেন্ট রেসিডেন্টে। পার্মানেন্ট রেসিডেন্টের একটা দীর্ঘ পথ যাওয়ার পর আপনি পাসপোর্টের দিকে আগে বাড়বেন, রাইট? ওই হ্যাঁ, রকমই তো কিছু একটা। এটাই। হ্যাঁ, না, এই প্রতিটা নিয়ম দেশে এটাই কম হয়তো। বেশি এটাই। আমি সাউথ আফ্রিকার আরেকটা ছেলের ইন্টারভিউ নিয়েছিলাম, সেও খুব শীঘ্রই মনে হয় সাউথ আফ্রিকার রেসিডেন্স হতে যাচ্ছে আর কি। তো তার সাথে কথা বলে আমি অনেকটা এরকমই জেনেছিলাম। মোটামুটি এগুলো তো আচ্ছা বুঝেন, ইউনাইটেড নেশনস এর সব লটও করা তো। তো তারা ওই লটাকে বিভিন্ন ভাবে সাজিয়ে টেজে নিজের দেশের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো কাজে হিউম্যান রাইটস এরা ভায়োলেট করে না। তবে আমার বিশ্বাস, আমাদের যারা এই শ্রোতারা, দর্শকরা ছিলেন এতক্ষণ, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, অনেক ছেলে মেয়ে, তো অনেক আচ্ছা। উপকৃত হয়েছে আপনাদের কথা শুনে আর কি। তো এখন যদি আবার 2 বছর পর, আজ থেকে 2 বছর বা 1 বছর পর মানে আপনার ইন্টারভিউ নিয়ে, তাহলে তো শুনবো আপনার পিআর হয়ে গেছে। তবে আপনি একটা প্রমিস করে যান আমাদের এই অনুষ্ঠানে, এবং সব দর্শকদেরকে একটু প্রমিস করেন যে আপনি যখন পিআর না, আমি টিআরটি পান, পিআর বাদ দিলাম, আমি টেম্পোরারি রেসিডেন্ট যেটা আপনি পাবেন 1 বছর পরে। তো 1 বছর পর যখন আপনি টেম্পোরারি রেসিডেন্টটা পাবেন, তো তারপরে পিআরটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনি তারপর আমাদের সাথে একটা লাইভে বলবেন, তারপরে ওই ঘটনা কেমনে কি হইলো না হলো, যাতে আমরা সব বাংলাদেশিরা ঘরে বসে ব্যাপারগুলো জানতে পারি। তো এখন এক কাজ করি, রাফিউল, আমাদের অসংখ্য প্রশ্ন এসে এখানে জমা পড়েছে, তো আমাদের এই প্রশ্নগুলো এখন উত্তর দেবে আমাদের আরেক জাপানি ভাই, সেটা হলো রাফিন। ও আমার খুব ছোট ভাইয়ের মতো, খুব আদর করি ওরে আমি নিয়ে আসি এখন এখানে। হ্যাঁ, রাফিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ রাফিন, এখন তোমার উপর বিরাট দায়িত্ব। ওয়ালাইকুম আসসালাম। অনেকই প্রশ্ন করেছে, অনেক কমেন্ট আছে এখানে, তুমি ভাই একটু কয়েকগুলো কমেন্ট নিয়ে আমাদের সাথে আলোচনা। প্রশ্নটা ছিল যে রাফিকুল ভাই, আহ ওনার কি পাসপোর্টটা কি ফ্রেশ ছিল, না আগে কোনো ভিসা ছিল পাসপোর্টে? হয়তোবা উনি এটার মনে ফার্স্ট কথাটা শুনে নাই, এটা যার অনেকবার কারণে বলা উনি হয়েছে হয়তোবা এটা। হ্যাঁ, এটা উনি উত্তর উনি দিয়ে দিয়েছে, জানেন না। উনি 5-7টা দেশে গেছে, ওই পাসপোর্ট নিয়ে এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা এটা বলে দিলাম, ওনার অ্যান্সারটা রাইট। হয়ে গেল। তো এখন নেক্সট। বলেছে, অনেকে বলছে যে জাপানের সিটিজেনশিপ পেতে হলে কতদিন সময় লাগে এবং লিগ্যাল হতে কতদিন টাইম লাগে? সেটাও মানে লাস্টে এটা আলোচনায় যেটা রাফিন বললো হুম আমাদেরকে, সেটা হলো তোমার টিআর পেটি তো বোধহয় 1 বছর মতো লেগে যায় নাকি? রাফিন, তুমিও তো থাকো হুম ওখানে, তুমি বলো এটার এটা অ্যান্সার এটা বলো। আমি যদি আমার ভাষায় বলি, এক্সপ্লেন করি, বলো। যেহেতু রাফিকুল ভাই জানে অবশ্য কম বেশি, সে আসছে 4 মাস, আর আমি তো অলমোস্ট 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। আমি এখানে শর্ট টাইম রেসিডেন্ট কার্ড আর কি আমার আছে, তো যেটা ভাই পেতে এখনো দেরি আছে। তো এটা আমি হুম। কিভাবে পেয়েছিলাম এবং কি করা লাগে, তো সেই বিষয়টা আমি একটু, যদি আপনি পারমিশন দেন, আমি ক্লিয়ার করতে পারি। আমার মনে হয় এটা আমরা লাইন কেটে দিব 12 মিনিট পরে আর কি, আমরা প্রশ্নগুলো নিয়ে থাকি। আরেকদিন আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসে, কারণ এখানে জাপানের এই ব্যাপারটা, জাপান শুধু না, যে কোনো দেশের বিশাল আলোচনা, এবং এগুলো প্রত্যেকটা আচ্ছা স্টেটমেন্টে কিছু না কিছু আচ্ছা শেখার আছে। তো হ্যাঁ আমরা যদি হ্যাঁ এগুলো কি স্কিপ করে যাই না, অল্প অল্প করে বলি না,
তো মানুষের মধ্যে একটা মানে হতে পারে, মানে ওদের নলেজটা কমপ্লিট হবে না, আইডিয়াটা কনফিউজ থেকে যাবে মাঝে মাঝে। তো তো কাজে এক সেক্ষেত্রে একটা আমি পয়েন্টের উপরে হ্যাঁ, যদি আমরা কথা বলি সেক্ষেত্রে আমি তাহলে 1 ভালো মিনিটের হবে। মধ্যে বলে দিতে পারি। বলো। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে বলে দিতে পারি। সেটা হচ্ছে প্রথমে আসার পরে আপনি 15 দিনের ভিসা থাকার পরে আপনাকে অ্যাসাইলাম পিটিশনের জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনার বাসায় একটা পোস্ট অফিসে একটা, আগে বলেছে ভাই যে একটা পোস্ট কার্ড আসবে, সেটা নিয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লাই করে আসবেন 2 মাসের জন্য। 2 মাস আপনি স্টে করার পরে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন 3 মাসের জন্য। এভাবে আবার আরেকবার অ্যাপ্লাই করতে পারবেন 3 মাস। এভাবে 8 মাস হয়ে যাওয়ার পরে আপনি শর্ট টাইম রেসিডেন্টের জন্য এবং কাজ করার জন্য আপনি এলিজিবল। ওই সময়টা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে সিটিজেনশিপ দিবে, যেটা রেসিডেন্ট না পারমিট দিবে, শর্ট টাইম এবং হ্যাঁ উইথ মানে ওয়ার্ক আচ্ছা, রেসিডেন্ট তো পারমিট। এটি টেম্পোরারি রেসিডেন্স পাওয়ার কতদিন পর পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হয়? কতদিন শর্ত সাপেক্ষে? এখানে ডিপেন্ড করে আপনার যে ক্রেডিট, যেমন ইউরোপ বা আমেরিকাতে আছে যে 70-80 ক্রেডিট আপনি অর্জন করার পরে আপনি এটা এলিজিবল। তো এখানেও বা জাপানেও সেম এরকম 70-80 পয়েন্টের এটা আপনার একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা আপনাকে অ্যাচিভ করতে হবে। সেটা আপনার বিয়াবের উপর, আপনার সিটি ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স আছে, সবকিছুর মধ্যে এটা ইনক্লুড। সো এটা কমপ্লিট হয়ে গেলে তখন সে অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে 4-5 বছর লাগে। তো তোমরা কথা বলো, আমি একটা সেকেন্ড আসছি। হ্যাঁ, তো তোমরা দুজন কথা বলো, আরো দুই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করো, ঠিক আছে? আই উইল রাইট ব্যাক ইন এ মিনিট। ওকে ওকে ওকে, নো প্রবলেম। তো যেটা ভাই রফিকুল ভাই যেটা বলছিলাম যে আমরা তো আপনি তো আমার সঙ্গে পরিচয় হয়েছেন কিভাবে, সেটা একটু যদি আমি আপনাকে বলি যে আপনি কিন্তু আমার সঙ্গে পরিচয় হয়েছেন আমার এই একটা ইউটিউব চ্যানেলে। আপনি ভিডিওটা দেখার পরে আপনি আমার সঙ্গে পরিচয়, তারপর আপনার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ হয় এবং আপনি আসেন। আসার আগে আমাকে অনেকবার ফোন দিয়েছেন কিভাবে আসবো, কিভাবে অ্যাসাইলাম করতে হবে, এইগুলো আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। তো আমি আপনাকে বলেছিলাম এটা ডিপেন্ড করে কেস বাই কেস এবং এটা আপনি নিজেই পারবেন। আমার কথার সঙ্গে কি মিল পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই ভিডিওগুলো বা ওই সময়কার ইনফরমেশন গুলো আমার জন্য তো অনেক হেল্পফুল ছিল। মিল তো অবশ্যই পেয়েছি। আচ্ছা, তাহলে তো আমি অনেক সার্থক যে আমার ইনফরমেশন গুলো যাই হোক কম বেশি কিছু লোকের কাজে লাগছে। হ্যাঁ, নিঃসন্দেহে। এবার আমরা আরেকটা প্রশ্নে আসি। দেখো, যতগুলো পারো বেশি বেশি প্রশ্ন বলো, তাহলে আরো ওয়েল কানেক্টেড হবো আমরা, আর অনেক কিছু জানা থাকতে পারে। আমরা শেষ করে দেব 9 মিনিট বা 5 মিনিট। হ্যাঁ, জাপানে ইনকাম সোর্সটা মানে কি কি ধরনের জব পাওয়া যায় এবং ইনকামটা কেমন হয়ে থাকে? আচ্ছা, এটার উপর আমরা আলাদা ব্লগ করতে পারি, এটার বিস্তার একটা আলোচনা। তবে জব কি, জব মানে সব ধরনের জবে আছে, রাস্তা ক্লিনিং থেকে নিয়ে শুরু করে হোটেল রেস্টুরেন্টে কাজ করা পর্যন্ত। তো এটা আর বলা মানে এটা শরমের কোনো কিছু নাই, কাজ কাজে। আমরা বাংলাদেশে যেমন আরে ভাই ক্লিনিং এর কাজ করেন, মান সম্মান গেছে, এই ধরনের এসব ফুটানি এইসব জায়গায় চলবে না, সবাই সব কাজ করে এখানে। আমার এখানে আমাদের আমেরিকাতে এমনি এসে মেরিনের নাম শুনছেন তো, আমেরিকান মেরিন সোলজার। তো আমেরিকার মেরিন সোলজার হলো পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ শক্তিধর এরা, খুব ইন্টেলিজেন্ট সোলজার এরা, মেরিন কর্পে যারা কাজ করে। এই মেরিনে কাজ করার পরও যখন 50-60 বছর বয়সে তারা রিটায়ার হয়ে এসে পিজা বানায় দোকানে এসে, পিজার দোকানে কাজ করে, এই সামনে করে পিজা বানায়। নিজের চোখে দেখো, পুলিশ অফিসার 8-10 বছর নিউ ইয়র্কে পুলিশ অফিসার ছিল, কাজ ছেড়ে দিছে বা রিটায়ার হয়েছে কোনো কারণে, আইসা কোনো অন্য টুকটাক কাজ করে, বাসা বাড়িতে গিয়ে ঘাস কাটে। দিস ইজ ট্রু। কাজ কোনো কিছু ছোট বড় না, এগুলি কোনো কিছু না। আচ্ছা, তো রাফিন, এই আর কি, আরো দুই একটা প্রশ্ন বলতে চাও তুমি? এখন জাপানে কোন ভিসা সব থেকে ইজি বা কোন ভিসা আসার জন্য জাপান আসলে উপযোগী, বা কোন বিষয়ে মানুষ আমরা কোন হ্যাঁ রাফিন, আমরা আসলে আজকে প্রোগ্রামটা শেষ করে দিই। তবে নেক্সট প্রোগ্রাম আমরা আরেকটা জাপানের উপর করব, মানে বিরাট একটা আলোচনা হবে। সেখানে হলো জাপানের কাজকর্মের ব্যাপারে, এবং সেখানে গিয়ে এটিআর পিআর এর পর কাজকর্মের ব্যাপারটা আসবে, কাজকর্মের ব্যাপারটার পর তারপরে এটা কোন স্টেজে গিয়ে ঠেকবে এই সিটিজেন হওয়া পর্যন্ত। তো আমরা চেষ্টা করব সেই প্রোগ্রামে জাপানের এমন কাউকে নিয়ে আসার জন্য যে অলরেডি এই প্রসেসে গিয়ে এরকম একটা পাসপোর্ট পেয়েছে বা জাপানের পাসপোর্ট পেয়েছে বা সিটিজেন হয়েছে। তো এরকম যদি কাউকে আমরা ম্যানেজ করতে পারি, বা কেউ যদি দেখে থাকেন আমাদের ভিডিওটা এসে আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমার একটা ইমেল অ্যাড্রেস রয়েছে hellousa505@gmail.com। তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে নিয়ে আসবো। বহু মানুষ অনেক কিছু জানতে পারবে, এটা ভালো একটা উদ্যোগ। নিঃসন্দেহে আমরা রিয়াল জিনিসগুলো জানতে পারি। তো এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের এই তিনজনের ভিডিওটা দেখছিলেন, সবার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লাইভ কন্টেন্ট নিয়ে, চমৎকার কোনো সাবজেক্টের উপর। আমি যাই এখন, ঠিক আছে? আর বকা খাওয়াই না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই। আল্লাহ হাফেজ। বাই বাই।